আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জান্নাত আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটি আমাকে লিখে পাঠিয়েছে নিমু ইসলাম। অবশ্যই এটা তার আসল নাম না, তার পরিচয়টা গোপন রাখা হয়েছে। দ্যাটস ওয়াই এই গল্পে যতগুলো নাম ব্যবহার করা হবে সবগুলো নামই হচ্ছে কাল্পনিক। এই নামগুলো যদি কারোর সাথে মিলে যায় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। আমি নিমু ইসলাম, আমাকে সবাই নিমু বলেই ডাকে। আমার বেস্ট ফ্রেন্ডের নাম ইসরাত। ওর নামটা না বললেই না, কেননা ও আমার জীবনের সাথে একবারে জড়িত। আমরা বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে, বোন থেকে কোনো অংশে কম ছিলাম না। আমাদের ফ্রেন্ডশিপ গত 9 বছর যাবত। ছোট থেকেই আমরা একসাথেই বড় হয়েছি, এমনকি এক স্কুলে পড়েছি। বর্তমানে একই স্কুলে আমি আর ইসরাত ক্লাস 10-এ পড়ছি। তো যাই হোক, ওর আর আমার বাড়ি পাশাপাশি। যখন তখন ওর বাসায় চলে যাই, ও আমার বাসায় চলে আসে। আমার পরিবারের সাথেও ওর পরিবারের অনেক ভালো একটা সম্পর্ক। আমাদের ফ্রেন্ডশিপটা ছিল একদম বোনের মতোই। আমরা একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতাম। কখনো আমি ওকে এমন কোনো কথা বলতাম না যাতে ও কষ্ট পায়, আর ও আমাকে কখনো কষ্ট দিয়ে কথা বলতো না। এইসব কথা বলার কারণ হচ্ছে আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের লাইফে বাপ্পি নামের ছেলেটা আসে। কে এই বাপ্পি? আসলে কি সে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিয়েছে? একদম তাই। অনেকদিন ধরেই আমি আর ইসরাত লক্ষ্য করছি যে বাপ্পি নামের একটা ছেলে আমাদের পিছু পিছু আসে যায়, কিন্তু আমি আর ইসরাত কখনোই বুঝতে পারিনি ও কাকে পছন্দ করে। ছেলেটার গায়ের রং ফর্সা, উচ্চতায়ও লম্বা এবং দেখতে শুনতেও ভালো, একদম নায়কদের মতো। তো যাই হোক, এমনি অনেক দিন দেখি যে ছেলেটা আমাদের পিছু পিছু আসে আবার চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না। ওইদিকে ইসরাত আমাকে বলতে থাকে যে ওই ছেলেটা তোকে পছন্দ করে। আমি আবার ইসরাতকে বলতে থাকি না, এই ছেলেটা তোকেই পছন্দ করে। কিন্তু আমরা দুজন আবার মনে মনে এটা ভাবতাম যে আসলেই হয়তো ছেলেটা আমাকেই পছন্দ করে, আর ইসরাতও মনে মনে ভাবতো যে ছেলেটা ওকেই পছন্দ করে। আমার থেকে ইসরাত যথেষ্ট সুন্দরী, ওর চুলও যথেষ্ট বড় মাশাল্লাহ। আমার গায়ের রংটা একটু চাপা হলেও সবাই বলে আমি নাকি মায়াবিনী। তো যাই হোক, এইরকম 1 মাসের মতো চলতে থাকে। ছেলেটা আমাদের ফলো করে, আমরা দুজন কিছুই বলি না, শুধু মিটমিট করে হাসি। তো একদিন আমি ইসরাতকে বলতে লাগলাম, এটা কেমন দেখায় না, ছেলেটা প্রত্যেক দিন আমাদেরকে ফলো করে, কিছুই বলে না। আর একদিন এক কাজ করি, আমরা দুজন রাস্তায় দাঁড়িয়ে ছেলেটাকে জিজ্ঞেস করব সে ছেলেটা আসলে কাকে পছন্দ করে। কিন্তু ইসরাত রাজি হলো না। ও বলল, আরে ধুর, ওইসব ছেলের সাথে কথা বললে ওরা মাথায় চড়ে বসবে, পরে ফুল নিয়ে আসবে, ফোন নাম্বার চাইবে, আরো কত কিছু। কিন্তু আমি এক পর্যায়ে জোর জবরদস্তি করে ইসরাতকে রাজি করেই ফেললাম। পরের দিন আমি আর ইসরাত স্কুল থেকে আসার পথে সেই ছেলেটা আবারও আমাদের পিছু পিছু আসছিল। তখন আমি ইসরাতের হাতে একটা চিমটি কেটে দাঁড়াতে বললাম। ইসরাত আর আমি দাঁড়িয়ে পড়লাম। তখন পেছন ঘুরে তাকিয়ে আমরাও দেখলাম যে ছেলেটা ফোন বের করে কার সাথে যেন কথা বলার নাটক করছে এবং অন্যদিকে তাকিয়ে আছে, সেখানে স্টপ দাঁড়িয়ে আছে। তখন আমরা বুঝতে পারলাম যে ছেলেটা হয়তো আমাদের সামনে আসতে চাচ্ছে না। তো আমরা আবারও হাঁটা শুরু করি। এরপর ইসরাত পেছনে তাকায় এবং দেখে যে ছেলেটা আবারও আমাদের পিছু পিছু আসছে। আমি তখন আর সহ্য করতে পারলাম না। আমরা তখন থেমে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, এই যে ভাইয়া, আপনি একটু এখানে আসবেন, আপনার সাথে আমাদের কথা আছে। ছেলেটা তখন এমন একটা অ্যাক্টিং করলো যেন আমাদের কথাই বুঝতে পারিনি। ছেলেটা তখন দূর থেকে ইশারা দিয়ে বলল, আমরা কি তাকে বলছি? আমি তখন বললাম, হ্যাঁ, আমরা আপনাকেই বলছি, আপনি একটু সামনে আসবেন, আপনার সাথে আমাদের কথা আছে। এরপর ছেলেটা একটু পার্ট নিয়ে আমাদের সামনে আসে। ইসরাত তখন চুপ, লজ্জায় মাথা নিচু করে আছে, কিন্তু আমি পটর পটর করেই যাচ্ছি। কি সমস্যা আপনার? আপনাকে দেখি অনেক দিন ধরেই আমাদের পিছু করেন, এভাবে আমাদের পিছু পিছু আসা যাওয়া করেন, আমাদের তো লজ্জা করে। ছেলেটা তখন বলল, আপনার কোথাও ভুল হচ্ছে আপু, আমি আসলে আপনাদেরকে ফলো করি না, আসলে এখানেই আমার বাড়ি, তাই হয়তো এখানে যাওয়া আসা করতে আমাকে হয়তো বা দেখেছেন কয়েকবার। আমি তখন জোর গলায় বললাম, কথা ঘোরাবেন না, অনেকবার না, প্রত্যেক দিন দেখি, যখনই আমরা স্কুলে যাই তখনই আমাদের পেছন পেছন যান, আবার যখন আসি তখন আবার পেছন পেছন আসুন, এমনটা কেন করেন? এবার ছেলেটার কথা ঘোরাতে পারলো না, সোজাসাপটা বলল, আচ্ছা, আপনি যেহেতু এত জোর করছেন তাহলে আমি বলছি, আমি সত্যি আপনাদেরকে ফলো করি। আমি তখন কপাল কুঁচকে বললাম, আপনাদেরকে? আমাদের দুইজনের মধ্যে কাকে ফলো করে? ছেলেটা তখন বলল, আপনাদের দুজনকেই ফলো করি। আমি একটু অবাক হলাম, সাথে ইসরাতও। ও তখন বলল, দুজনকে কি করে ফলো করেন? ছেলেটা তখন বলল, আসলে আপনারা দুজনেই খুব সুন্দরী, তাই আমার আপনাদের দুজনকেই ভালো লাগে। এই কথা শুনে আমার মনে হলো ছেলেটার মাথায় কোনো সমস্যা আছে। ইসরাত তখন বলল, এইসব পাগল ছাগলের কথায় কান না দিয়ে চল আমরা হাঁটা ধরি। দেখলাম ওর চেহারায় কিছুটা রাগ। আমি তখন একটু হেসে বললাম, আচ্ছা, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? আমি যতটুকু জানি ছেলেরা যাকে পছন্দ করে শুধু তাকেই ফলো করে। এবার ছেলেটা বলতে লাগলো, আসলে আপনাদের দুজনকেই আমার খুব ভালো লাগে, আপনি দেখতে খুব
মায়াবী, আর আপনার ফ্রেন্ড ইসরাত দেখতেও খুব সুন্দরী। আপনাদের দুজনকে আমার খুব ভালো লাগে। যদি বিয়ে করতে হয় আপনাদের দুজনকে একসাথে বিয়ে করব। এই ছেলের কথা শুনে ইসরাত আর আমি এদিকে হেসে মরে যাচ্ছি। আপনি কি পাগল নাকি দিন দুপুরে কিছু খেয়েছেন? এইগুলো কেমন ধরনের কথাবার্তা? দুজনকে ভালো লাগে মানে? কখনো শুনেছেন একসাথে দুজনকে কেউ বিয়ে করে? ছেলেটা এবার রাগান্বিত কণ্ঠে বলল, কেন আপনি জানেন না ছেলেরা যে 4টা বিয়ে করতে পারে? আমি এবার একটু রাগান্বিত হয়ে ধমক দিয়ে বললাম, আপনার মাথায় সত্যি সত্যি কোনো সমস্যা আছে, আগে গিয়ে নিজের চিকিৎসা করান। এরপর ছেলেটার সাথে আর কোনো কথা না বলে আমরা দুজন সোজা হাঁটা ধরে রাস্তায় আমরা প্রচন্ড হাসছিলাম। ইসরাত তো পারছিল হাসতে হাসতে একদম রাস্তায় বসে পড়তে। আমিও খুব হাসছিলাম। কি ভেবেছিলাম আর কি হলো। ইসরাত তখন হাসতে হাসতে বলল, ছেলেটা কিন্তু সুন্দর আছে, তোর সাথে ভালো মানাবে। আমিও তখন বললাম, তোর সাথেও কিন্তু ভালো মানাবে। এবার ইসরাত বলল, আচ্ছা ছেলেটা কি যা বলেছে সত্যি বলেছে? মানে কি বলতে চাচ্ছি? মানে ছেলেটা আমাদের দুজনকে একসাথে পছন্দ করে, দুজনকে একসাথে বিয়ে করতে চায়। আর তুই আর আমিও তো চাইতাম যে এক বাড়ির বউ হব, হয় তুই বড় বউ হবি, নয়তো আমি বড় বউ হব, তুই ছোট বউ হবি, ওইটা তো আলাদা ব্যাপার। কিন্তু এক স্বামীর সংসার করা সেটা তো সম্ভব না। ইসরাত তখন বলল, সবই সম্ভব, আমরা দুজন তো বোনের মতোই, তাহলে আমরা এবার সতীন হয়ে যাই। আমি তখন হাসলাম, ভাবলাম যে ইসরাত মজা করছে। দুনিয়াতে সবকিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ কখনোই কেউ দিতে পারে না। বাসায় চলে আসি। বাড়ি এসে ইসরাত আমাকে কল করে আর বলে, কিছু কি ভেবেছিস পরের দিন ছেলেটাকে জবাব দিতে হবে? তখন বললাম, কি সব উল্টাপাল্টা কথা বলছিস, ওই ছেলেটাকে আমার একটুও পছন্দ হয় না। তোর যদি পছন্দ হয় তাহলে তুই গিয়ে রিলেশন কর। ইসরাত তখন বলল, সত্যি তো? আমি যখন রিলেশন করব তখন তুই জ্বলবি না তো? আমি বললাম, জ্বলার কিছু নেই, তোর যদি ভালো লাগে তাহলে তুই রিলেশন কর। ইসরাত তখন ফোন কেটে দিল। পরের দিন সকালবেলা আমরা স্কুলে যাওয়ার পথে সেই ছেলেটা আবারও আমাদের পিছু করছে। আমরা দাঁড়ালাম, ছেলেটা আমাদের সামনে আসলো। এরপর ছেলেটাকে ইসরাত বলল, আমার বান্ধবী নিমু আপনাকে পছন্দ করে না, আর সে এটাতে রাজিও নয় যে আপনি আমাদের দুজনকে একসাথে বিয়ে করবেন। তাই ও আমাকে বলেছে আপনার সাথে রিলেশন করতে। ছেলেটা এবার বলল, না না, আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না, আমি আপনাদের দুজনকেই পছন্দ করি, দুজনকেই বিয়ে করব। ইসরাত এবার রাগান্বিত হয়ে বলল, আপনার মাথায় সত্যি সত্যি সমস্যা আছে। আপনাকে যেভাবে দাঁড়িয়ে কথা বলেছি এটাই আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দিন। আর কখনো আমাদের সামনে আসবেন না আর ফলো করবেন না। আমাদের দুজনের একজনও আপনাকে বিয়ে করব না, পছন্দ করি না। ছেলেটা তখন বলল, বিয়ে করুন বা না করুন, আমি তো আপনাদের দুজনকে ফলো করব। ফলো করবেন? ঠিক আছে, তাহলে তো আপনাকে আমার বাবার হাতে মার খেতে হবে। মার খেলে খেলাম, হবু শ্বশুরের হাতে একটু মার খেলে কিছু হবে না। তবে হ্যাঁ, শুনে রাখুন যে আমি আপনাদের দুজনকেই ভালোবাসি। ইস, ফলো থেকে এখন সোজা ভালোবাসিতে চলে গেছে। আমি তখন বললাম, দেখেন এটা কোনোভাবেই সম্ভব না। আপনার যদি কোনো বড় ভাই থাকে তাহলেও একটা কথা, তাহলে আমরা দুজন এক বাড়িতে বউ হয়ে যেতাম, কিন্তু এক স্বামীর বউ হওয়া সেটা সম্ভব না। এরপর ছেলেটা বলতে লাগলো, কেন সম্ভব না? আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসবো, কখনো তোমাদের দুজনকে দুচোখ করবো না। যখনই যা কিনবো দুটো করে কিনবো, একটা তোমার জন্য আর একটা তোমার বান্ধবীর জন্য। তোমাদেরকেও আমি সময় একদম সমান সমান দিব। আমার অবশ্য এসব কথা শুনে রাগ হচ্ছিল। ইসরাত হাসছিল আর বলল, নিমু কথা কিন্তু সত্যি বলেছে, এমন সুযোগ কিন্তু পাওয়া যাবে না, চল আমরা রাজি হয়ে যাই। তোর কি মাথা গেছে ইসরাত? তুই এসব কি বলছিস? আমাদের পরিবারেতে কোনোভাবেই রাজি হবে না। ছেলেটা এবার বলল, কোনো সমস্যা নেই, আমি রাজি করাবো। আপনি কেন? আপনার ভূত এসেও কাউকে রাজি করাতে পারবে না, কেননা আমার পরিবার এগুলো পছন্দ করে না। আমার পরিবারে ছেলেদের বউ হয় একটাই। ইসরাত তখন আমাকে বলল, আরে রাজি হয়ে যা, আমরা দুজন তো বোনের মতোই, তাহলে কেন মানতে পারছিস না? তো যাই হোক, আমি কিন্তু একদমই রাজি ছিলাম না। তো প্রত্যেকদিন ছেলেটা যাওয়া আসার ক্ষেত্রে আমাদের ফলো করতো, আমাদের থামিয়ে কথা বলতো, চকলেট কিনে দিত, আবার মাঝে মাঝে ফুলও কিনে দিত, দুজনকে দুটো। তো আস্তে আস্তে আমার কেমন যেন বিষয়টা ভালোই লাগছিল। কখনো ছেলেটা আমাদের জন্য একটা জিনিস আনতো না, দুজনের জন্য দুইটা জিনিসই আনতো। এরই মধ্যে ইসরাত কিন্তু সে ছেলেটার সাথে ফোনে কথা বলা শুরু করে দিয়েছে, কিন্তু আমি কথা বলতাম না, ওই যে রাস্তায় দেখা হতো সেই আর কি। তো যাই হোক, ছেলেটা কিভাবে যেন আমার ফেসবুক আইডি খুঁজে পায় এবং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি তখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে সেই ছেলেটা আমাকে মেসেজ করে, আমাকে চিনতে পেরেছো? আমি বাপ্পি, আমি তোমার আর ইসরাতের ফিউচার হাজবেন্ড। এরপর সেই ছেলেটার সাথে সাথে আমাদের তিনজনকে নিয়ে একটি গ্রুপ খুলে, সেই গ্রুপে ছিলাম শুধু আমি, ইসরাত আর বাপ্পি। এরপর সেই ছেলেটা ইনবক্স আমাদের দুজনকে ব্লক করে দেয়, কিন্তু গ্রুপে অ্যাড থাকে। মানে ছেলেটা এটাই বোঝালো যে মানে যা কথা হবে আমাদের তিনজনের মধ্যেই কথা হবে, কোনো আলাদা ভাবে কোনো কথা হবে না। ইসরাত এতে কোনো কিছুই মনে করল
করলো না। এরপর সে কথা বলা শুরু করলো, দুজনের জন্য দুটো কবিতা বলে শোনাতো। তার কথাগুলো খুবই মজার ছিল, খুব হাসতাম। তো যাই হোক, আমাদের মাঝে সব ভালো কথাই হতো, কখনো নোংরা কোনো কথা হতো না। তো সেই দিনেই গ্রুপের মধ্যে সে ছেলেটা আমাদের দুজনকে একসাথে প্রপোজ করে, আর আমরা দুজনে একসেপ্ট করি। কেন যে সে ছেলেটার কথা এত ভালো লাগছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। ইসরাত তখন আমাকে জানালো এই বিষয়টা পরিবারকে জানানো যাবে না, কেননা কখনোই পরিবার এই বিষয়টা মেনে নিবে না। তাই আমাদের যা করতে হবে পালিয়ে গিয়ে করতে হবে। তাহলে চল আমরা তিনজন পালিয়ে যাই এবং নতুন করে সংসার শুরু করি। আমি তখন বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার পরিবারকে না বলে পালিয়ে যাব, আর পরিশেষে আমার পরিবার যদি জানতে পারে যে আমরা তিনজন একসাথে সংসার করছি, কখনোই মেনে নিবে না। ইসরাত বলল, সেটা পরের বিষয়, কিন্তু এভাবে আর থাকা যাচ্ছে না, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তখন বললাম, তাহলে কি আর কোনো উপায় নেই? তো সেই রাতে ইসরাত আর আমি ব্যাগ গুছিয়ে ফেলি, যে কথা হয়েছিল সেই কথাই। ইসরাত কোনো একটা বাহানায় আমার বাসায় আসলো। রাত তখন 9টা বাজে। আমার মা তো অবাক, ওর হাতে ছিল একটা ব্যাগ। আমার মা তখন জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইসরাত, তোমার হাতে ব্যাগ, কোথাও কি যাচ্ছ? আসলে আন্টি, আমাদের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, তো তাই আমরা সবাই মিলে ঠিক করেছি সেই প্রজেক্টটা তৈরি করব। তো আমার মা ভেবেছিল সেই প্রজেক্টটা আমার বাসায় তৈরি করবে, কিন্তু আমিও এর মধ্যে বড় একটা ব্যাগে সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। এরপর আমি আর ইসরাত যেই না বাড়ি থেকে বের হতে যাব, ঠিক অমনি আমার মা বলল, কি রে, তুই কোথায় যাচ্ছিস, আর তোর হাতেই ব্যাগ কিসে? আমি তখন বললাম, এখানে কিছু কাগজপত্র আর দরকারি জিনিসপত্র আছে, আমি ইসরাতের বাসায় যাচ্ছি, আমরা দুজন মিলে ওর বাসায় গিয়ে প্রজেক্টটা তৈরি করব। এরপর আমার মা আর কিছু বলেনি। এরপর ইসরাত আর আমি সোজা চলে আসি স্টেশনে। এসে দেখলাম বাপ্পি দাঁড়িয়ে আছে, ওর হাতে আরেকটা ব্যাগ। আমি তখন বাপ্পিকে বললাম, তুমি কোথায় যাবে, সবকিছু ঠিক করেছো? তখন বাপ্পি বলল যে হ্যাঁ, আমার সবকিছু ঠিক করা আছে, আমরা এখান থেকে কুষ্টিয়াতে যাব, সেখানে আমি একটা বড় ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাটেই আমরা সংসার শুরু করব। ইসরাত আর আমি খুব খুশি, আমাদের কত স্বপ্ন, দুজন একসাথে বউ হব, একসাথে সংসার করব। ইসরাত তখন বলল, জানো, আমার পরিবারের জন্য আমার একটু কষ্ট হচ্ছে না, বরং অনেক ভালো লাগছে, তোমাকে যে পেয়েছি তাই। যাই হোক, কিছুক্ষণ পর ট্রেন চলে আসে। আমি, ইসরাত আর বাপ্পি ট্রেনে উঠে বসি। কিছুক্ষণ পর ট্রেন চালু করে। এরই মধ্যে আমাদের দুজনের ফোন কিন্তু অফ করে রেখেছি, যাতে পরিবারের কেউ বুঝতে না পারে, ফোন দিয়ে না পায়। তো ট্রেন চালু করা হলে কিছুক্ষণ পর বাপ্পির ফোনে অনবরত কার যেন কল আসতে থাকে, এবং বাপ্পি উঠে অন্য একটি সিটে চলে যায়, জানালার পাশে বসে, যাতে আওয়াজটা আমাদের কাছে না আসে এবং কি কথা বলে সেটাও যাতে আমরা না শুনতে পারি। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করলাম যে কে ফোন করেছে। ও তখন বারবার বলল যে ওর বন্ধু ফোন করেছে, আর ওর বন্ধু সবকিছু ঠিক করে রেখেছে, আমরা কত দূরে এসে পৌঁছেছি সেটা জানার জন্য বারবার ফোন করছে। আমি তখন বললাম, ও আচ্ছা। ওইদিকে ইসরাত কিন্তু খুব খুশি, ওর চোখে মুখে আনন্দের ছাপ। ও তখন আমার কাঁধে মাথা রেখে বলল, আমরা দুজন বোনের মতো থাকবো, কখনো যেন আমাদের মাঝে কোনো হিংসে না আসে। আমি তখন বললাম, একদম ঠিক, এই কথাটা আমি তোকে বলতে চেয়েছিলাম, হিংসা করলে আমরা সংসার করতে পারবো কিভাবে বল, কারণ তুইও তোর পরিবার ছেড়ে এসেছিস, আমিও আমার পরিবার ছেড়ে এসেছি, যাওয়ার কোথাও জায়গা নেই। এই কথাগুলো বলার সময় আবারও বাপ্পির ফোনে কার যেন ফোন আসে। দেখলাম বাপ্পির চোখে মুখে একটু চিন্তার ছাপ, ও একটু কার সাথে যেন চিন্তিত হয়ে কথা বলছে, এবং মুখটাকে এমন ভাবে ঢেকে কথা বলছে যেন খুব ফিস ফিস করে, কথা শোনা যাচ্ছে না। ইসরাত তখন বাপ্পিকে বলল, কার সাথে কথা বলছো, আমাদেরকেও বলো। আরে, আমার বন্ধু ফোন করছে বারবার। তো কি হয়েছে, তুমি তো বললেই যে আমরা এত দূর এসে পৌঁছেছি, তাহলে কেন বারবার ফোন করছে? ও তখন বলল, তুমি বুঝবে না, এটা অন্য ব্যাপার। কি ব্যাপার, আমাদেরকে বলো, না বললে বুঝবো কি করে? বাপ্পি তখন একটু রাগান্বিত হয়ে বলল, তুমি অনেক বেশি কথা বলো, চুপ করে বসে থাকো। মুহূর্তের মাঝে আমার মনটা খারাপ হয়ে গেল, ইসরাতেও মন খারাপ হয়ে গেল, এবং রাগান্বিত কণ্ঠে সে বলল, তুমি নিমুর সাথে এভাবে কথা বলছো কেন? তোমাকে ভরসা করে এখানে এসেছি, এখন কি হচ্ছে না হচ্ছে তুমি যদি আমাদেরকে না বলো তাহলে আমরা কিভাবে করে বুঝবো? এবার বাপ্পি একটু ভেবাচাকা খেয়ে বলল, আরে জান, কিছুই হয়নি, যেটা বললাম সেটাই, ওরা আসলে বারবার ফোন করে বলছে আমরা কত দূর পৌঁছেছি। আমি তখন ইসরাতকে বললাম, আমার কেন যেন সন্দেহ লাগছে, দেখ ও কিভাবে মুখ ঘুরিয়ে কথা বলছে, আমাদের সামনে কথা বললে কি হয়, আসলে এতে কোনো ঘাপলা নেই তো? ইসরাত তখন বলল, কি বলিস এসব, আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না। তো যাই হোক, ট্রেন চলছে, আমরা দুজন কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুলে তাকালাম তখন ট্রেন দিয়ে আমরা অনেক দূরে চলে এসেছি, মানে আমাদের বাসা থেকেও অনেক দূরে। এটা কোন জায়গা ঠিক চিনতে পারছি না, এর আগে কখনো আসিনি। সাইডে আমার ব্যাগটা রাখা ছিল, কিন্তু দেখলাম যে আমার ব্যাগটা নেই। দেখলাম আমার পাশের সিটে ঘুমাচ্ছে ইসরাত, এবং ওর আশেপাশে তাকিয়েও দেখলাম ওর কাছেও ব্যাগ নেই। কি ব্যাপার, আমার ব্যাগ কোথায় গেল? মানে সাইড ব্যাগের কথা বলছি, যেখানে আমাদের দুজনের ফোন রাখা ছিল। আমি তখন বাপ্পিকে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে কোথাও দেখছি না, ও কোথায় গেল? আমি তখন ইসরাতকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙালাম এবং বললাম,
কি রে, বাপ্পি কোথায়? আর আমাদের সাইড ব্যাগ গুলো দেখছি না কেন? তাহলে কি বাপ্পি আমাদের ব্যাগ নিয়ে পালিয়েছে? ব্যাগে তো ওরকম টাকা পয়সা কিছুই নেই, শুধু ফোন আছে। ইসরাত তখন বলল, সত্যি তো, ব্যাগ কোথায়? আমার তখন কেমন যেন একটা ভয় করছে। এত দূরে চলে এসেছি, কি করে বাসায় যাব? সাথে একটা পয়সাও নেই, এমনকি এই জায়গাটাও চিনিও না। এই ভাবতে ভাবতে দেখলাম সামনে থেকে বাপ্পি এলো। কি ব্যাপার বাপ্পি, কোথায় গিয়েছিলে তুমি? আমরা তো ভয় পেয়ে গিয়েছি। বাপ্পি তখন বলল, আরে আমি একটু ওইদিকে গিয়েছিলাম, একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তোমরা তো ঘুমাচ্ছিলে। ঠিক আছে, তা আমরা আর কতক্ষণে পৌঁছাবো? বাপ্পি বলল, এই তো চলে এসেছি, আর একটু সময়। আমি তখন বাপ্পিকে বললাম, আচ্ছা আমাদের সাইড ব্যাগটা কি তোমার কাছে? কি বলো এসব? আমার কাছে? আমি তোমাদের সাইড ব্যাগ নিয়ে কি করব? না মানে সাইড ব্যাগ দুজনের একজনেরটাও খুঁজে পাচ্ছি না। আমার সাইড ব্যাগে মোবাইল রাখা ছিল, আর ওরটাতে ওর মোবাইল, এখন ফোন ছাড়া কি করে কি করব? বাপ্পি তখন বলল, তোমাদের সাইড ব্যাগ তুমি কোথায় রেখেছো তুমি জানো? আমি কি করে জানবো? মনে হচ্ছে যে তুমি ঘুমিয়েছিলে, তখন হয়তো বা কেউ চুরি করে নিয়ে গেছে। আমি বললাম, এ কি করে সম্ভব? চুরি করে নিয়ে যাবে কি করে? একটু টের পেলাম না। বাপ্পি তখন আস্তে আস্তে বলল, তোমাদের যে ঘুম, চোর এসে তোমাদেরকে নিয়ে গেলেও তোমরা টের পাবে না। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ট্রেন থামালো। এরপর ইসরাত, আমি, বাপ্পি নিচে নামলাম। নিচে নেমেই দেখলাম একটা বড় গাড়ি রাখা, গাড়ির ভেতরে ড্রাইভার আছে এবং পেছনের সিটে দুইটা ছেলে বসা। আমি তখন ইসরাতের দিকে তাকালাম, ইসরাত আমার দিকে তাকালো। আমি বাপ্পিকে বললাম, এই গাড়ি? বাপ্পি তখন বলল, হ্যাঁ এই গাড়িতে করেই তো আমরা যাব। আমি তখন বললাম, মানে তুমি না বলেছিলে যে ট্রেন থেকে নামলেই তোমার বাসা? তখন বাপ্পি বলল, হ্যাঁ ঠিকই বলেছিলাম, কিন্তু আমরা যেহেতু বিয়ে করতে যাচ্ছি তাই একটু কেনাকাটারও তো ব্যাপার আছে, তাই এখন আমরা গাড়িতে করে একটা বড় শপিং মলে যাব, সেখানে কিছু কেনাকাটা করে তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের ফ্ল্যাটে যাব। আমি তখন বললাম, তাহলে গাড়ির ভেতরে যে দুটো ছেলেকে দেখছি তারা? হ্যাঁ ওরাও আমাদের সাথেই যাবে, কিন্তু এতগুলো ছেলের সাথে আমরা দুজন কি করে যাব? এর আগে তো এভাবে কখনো কোথাও যাইনি। আরে নিমু, তুমি বেশি চিন্তা করছো, ওরা খুব ভালো, তোমাদের খুব সম্মান করবে। দেখো, গাড়ির কাছে যেতেই সেই ছেলে দুটো আমাকে বলল, কি ভাবিরা ভালো আছেন তো? বন্ধু দুটোকে দেখতে একদম চোরের মতো লাগছিল। আমি তখন বাপিকে বললাম, এইসব গাড়িতে ওঠার অভ্যাস নেই আমার, বরং আমরা রিক্সাতে করে যাব। কি যে বলো না নিমু, রিক্সাতে করে কি এত দূরে যাওয়া সম্ভব? কত দূরে? অনেক দূরে। এত দূরে যেতে পারবো না, আমাদের খুব ক্লান্ত লাগছে। এক কাজ করি, আগে আমরা বিয়েটা করে ফেলি, তারপর পরে কেনা যাবে সবকিছু। বাপের মুখটা কেমন যেন শুকিয়ে গেল আর বলল, আরে বোকা, বিয়ে তো করব বলেছি, এত চিন্তা করো কেন বলো তো? আমি বললাম, না, কেমন যেন তোমাকে সন্দেহ হচ্ছে। তুমি আগে বিয়ে করো, আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছো সেটা পূরণ করো। যদি না করতে পারো তাহলে বলো, আমি আর ইসরাত এখনই চলে যাব। ইসরাত তো আমার কথায় হ্যাঁ বলল। বাপ্পি তখন আচ্ছা মুশকিলে পড়ে গেল, দেখে বোঝা যাচ্ছে। আরে বাবা, আমাকে কি তোমার সন্দেহ হচ্ছে নাকি? বলেছি তো বিয়ে করব। বিয়ে করব মানে বিয়ে করব, এখন বিয়ের কেনাকাটা করতে হবে না? এভাবেই তো এই কাপড়ে বিয়ে হয় না। আমার ব্যাগেও অনেক কাপড় আছে, এমনকি বিয়ের কাপড়ও আছে, সেগুলো পরে নিব। আর আমাদের অত একটা কিছু কেনার দরকার নেই, আগে বিয়ে করো। বাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে বিয়ে করব, আগে গাড়িতে ওঠো, এখন আমরা বিয়ে করতে যাচ্ছি। না না, গাড়িতে উঠতে পারবো না, গাড়িতে উঠলে আমার দম বন্ধ হয়ে আসে। এখান থেকে কাজী অফিস কত দূর? এরপর সেখান থেকে যাওয়া একটা লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কাজী অফিসটা কোন দিকে? লোকটা সামনের দিকে হাত বাড়িয়ে বলল, ওই যে একটা কাজী অফিস। আমি আর ইসরাত তখন বললাম, ওয়াও, সামনেই তো, তাহলে চলো আমরা হেঁটেই চলে যাই, গাড়িতে ওঠার কি দরকার? বাপ্পি তখন বলল, না, আমি এভাবে বিয়ে করব না, বিয়ের আমার অনেক শখ আছে, আমি শেরওয়ানি পরবো, তোমাদের দুজনকে লাল বেনারসিতে দেখবো, তারপর বিয়ে করব, এভাবে আমি বিয়ে করতে পারবো না। আমি তখন বললাম, ও আচ্ছা এই কথা, ঠিক আছে, তাহলে আমরা দুজন তাহলে বাসে চলে যাই। তুমি এক কাজ করো, বিয়ের সব বাজার সদাই করে তারপর আমাদেরকে ফোন করো, আমরা আবার চলে আসবো। বাপ্পি তখন আচ্ছা মুশকিলে পড়ে বলল, আমার মাথা খারাপ করিস না, তোদের দুজনকে যা বলছি তাই কর, গাড়িতে উঠ, ভালো মতো বলছি শোন, নয়তো তোদের অবস্থা খারাপ করে দিব। আমি আর ইসরাত সবটাই বুঝতে পারলাম, বাপ্পি আসলে ট্রেন থেকে আমাদের মিথ্যে কথা বলছিল। আমাদের সাইড ব্যাগ গুলো ওই লুকিয়েছিল, আর ফোন দুটো ওর কাছেই আছে, কেননা আমি ওর বড় ব্যাগের ভেতর আমার আর ইসরাতের ব্যাগ দেখেছি। এরপর থেকে ইসরাত আর আমার ওর উপর একটা সন্দেহ তৈরি হয়েছে, এবং এই সন্দেহ এড়ানোর জন্যই আমরা ওকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম। ও যে ছেলেগুলোকে নিয়ে গাড়ি নিয়ে এসেছে, ওদেরকে দেখে সন্দেহ হচ্ছিল আমাদের সাথে খারাপ কিছু করার ট্রাই করবে, তাই বিয়ের কথা বলে আগে থেকে সতর্ক হয়ে গেল, কেননা এরকম ফালতু ছেলেকে আমি আর ইসরাত কখনোই বিয়ে করতাম না, আমাদের জীবনটা শেষ হয়ে যেত। ইসরাত তখন বাপ্পিকে বলল, তোর সাহস তো কম না, তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? বাপ্পি তখন তেড়ে আসলো ইসরাতের দিকে, কিন্তু রাস্তায় অনেক মানুষজন, কিছুই করতে পারছে না, শুধু চোখ দিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। আমি তখন বললাম, কি ব্যাপার, তুমি না আমাদেরকে বিয়ে করবে, অনেক ভালোবাসবে, তাহলে এখনই এই অবস্থা?
এখনই এই ব্যবহার করছো? মনে হচ্ছে শুধু শুধু আমাদের মিথ্যে কথা বলে এখানে এনেছো, বিয়ে করবে না। এরপর ইসরাত আর আমি মিলে রাস্তায় লোকজন জড়ো করতে শুরু করলাম। চিৎকার করে বললাম, এই ছেলেটা আমাদেরকে কিডন্যাপ করে এনেছে, আমাদেরকে জোর জবরদস্তি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমাদেরকে বাঁচান। রাস্তায় সব জড়ো হয়ে গেল এবং বাপ্পি অনেকটাই ভয় পেয়ে গেল। আমাকে বলতে লাগলো, আরে নিমু, এগুলো কি বলছো তুমি? তোমাকে তো আমি ভালোবাসি, বিয়ে করবে বলেছিলে না? চলো চলো, এখনই গিয়ে বিয়ে করছি। আমি বললাম, তোর মতো ফালতু ছেলেকে কে বিয়ে করবে? তোকে এখন গণধোলাই খাওয়াবো। আমাদের সাথে কি করতে চেয়েছিলে সেটা বল। ও তখন অনেকক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন লোকজন জড়ো করছো কেন? বলেছি তো বিয়ে করব। এরই মধ্যে লোকজন এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে আপা? আমি তখন বললাম, এই যে এই ছেলেটা বাপ্পি আমাদেরকে ভুলিয়ে বালিয়ে নিয়ে এসেছে এখানে। আর দেখুন গাড়ি নিয়ে এসেছে কত বড় একটা। আর দেখুন গাড়ির ভেতর অপরিচিত 3টা ছেলে আমাদেরকে জোর গলায় বলছে গাড়ির ভেতর ঢুকতে, নয়তো অবস্থা খারাপ করে দিবে। এরপর সব লোকেরা তো খুব ক্ষেপে যায় এবং ওকে মারধর শুরু করতে থাকে আর বলে, তাড়াতাড়ি পুলিশকে ফোন করেন। পুলিশের কথা শুনে আমরা দুজনও ঘাবড়ে যাই, কেননা পুলিশ আসলে আমাদের দুজনকেও ধরে নিয়ে যাবে, বাপ মা জানবে, আরো অনেক কাহিনী হবে। আমি তখন লোকগুলোকে বললাম, দেখুন ভাইয়া, আমরা ভালো ফ্যামিলির মেয়ে, আমরা আসলে বুঝতে পারিনি এরকম একটা ফাঁদে পা দিব। আপনারা এক কাজ করুন, পুলিশ এনে তাকে ধরিয়ে দিন, আমরা বরং আমাদের বাড়িতে চলে যাই। লোকগুলো তখন বলল যে, আপনারা যদি ভালো পরিবারের হন তাহলে এরকম একটা ছেলের ফাঁদে পা দিলেন কি করে? এরপর আরো অনেকে বলতে লাগলো যে, আপনারা চলে গেলে তাহলে পুলিশ প্রমাণ চাইবে, আমরা প্রমাণ কোত্থেকে দিব? তখন তো এই ছেলেটা পালিয়ে যায়। তখন বাপ্পি সবাইকে বলতে লাগলো, আসলে এই মেয়ে দুইটা হচ্ছে খুবই খারাপ মেয়ে, ওরা আসলে দেহ ব্যবসায়ী, ওরা দুজন কন্ট্যাক্ট করে আমার সাথে এসেছে, এখন যেতে চাচ্ছে না, বলছে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। বাপ্পির মুখে এই কথা শুনে আমি আর ইসরাত যেন আকাশ থেকে পড়লাম, এত নোংরা অভিযোগ দিল আমাদেরকে। তখন সেই লোকগুলো আমার কাছে এসে বলতে লাগলো, আসলে মেয়েগুলাই খারাপ, দেখে বোঝা যাচ্ছে, ভালো পরিবারের মেয়েরা তো আর আসবে না, তাও আবার দুজন। তো আমি আর ইসরাত করলাম কি, সেখান থেকে সরে আস, আর আস্তে আস্তে লোকজনও সরে যায়। আমি আর ইসরাত তখন ট্রেন আসার জন্য রেল স্টেশনে গিয়ে বসে থাকি, আর ওইদিকে বাপ্পি এবং ওর বন্ধুরাও বারবার ঘোরাঘুরি করছে, কিন্তু আমাদের সামনে আসতে পারছে না। যাই হোক, বাপ্পি অনেকক্ষণ পর আমার সামনে এসে বসে, আমি ওকে দেখে ইসরাত আর আমি উঠে যেতে লাগলাম। ঠিক তখনই বাপ্পি বলল, তোমাদের বাসায় খবর চলে গেছে যে তোমরা দুজন আমার সাথে পালিয়ে। সবাই লোকজন ছিছি করছে, আর এগুলো কে বলেছে জানো? আমাদেরই লোক মানে? বাপ্পি এবার হেসে বলল, এখনো আমাদেরকে চিনতে পারোনি? আমরা আসলে নারী পাচারকারী, মেয়েদেরকে বুলিয়ে বালিয়ে এনে বিক্রি করে দিই। আর তোমাদের দুজনকে একসাথে ভালোবাসার নাটকটা খুব মজার ছিল, তাই না? আমি তখন বললাম, জুতা মেরে গাল লাল করে দিব, তোর সাহস কি করে হলো আমাদেরকে এই সমস্ত কথা বলা? তোকে আমরা দুজন মিলে পুলিশে ধরিয়ে দিব। বাপ্পি এবার হেসে বলল, পুলিশ ডাকবে? ডাকো, আমার কিছু বলতে হবে না, এলাকার লোকজনই বলবে তোমরা দুজন দেহ ব্যবসায়ী। আমি তখন বললাম, তোর সাহস থাকলে আমাদের দুজনকে কিছু একটা করে দেখা। বাপ্পি বলল, তোদের দুজনকে কি করতে হবে না করতে হবে সব প্ল্যান করা আছে, তাই তোরা নিজে ইচ্ছা ধরা দিলেই ভালো, অন্যথায় তোদের সাথে যা করা হবে তা তো বুঝতেই পারছি, খুব করুণ অবস্থা হবে তোদের। যদি ভালো ভালো আমাদের সাথে চলিস তাহলে অনেক ভালো জায়গায় তোদেরকে বিক্রি করবো, কোনো কষ্ট হবে না, শুধু একজনের সেবাই করবি। আমার তখন ইচ্ছে করছিল ওর গালে একটা থাপ্পড় মারি, কত বড় বেয়াদব হলেও ও আমাদেরকে এইভাবে খারাপ প্রস্তাব দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে, ও আমাদেরকে বারবার ইশারা করে বলে, ট্রেনে উঠবি, সেখানেও আমাদের লোক রাখা আছে, ট্রেন থেকেই তুলে নিবে, ওরা কিন্তু আরো কষ্ট দিবে, বুঝতে পারছিস তো? আমি আর ইসরাত বললাম, ঠিক আছে, দেখবো না। এরপর আমরা দুজন ট্রেনে উঠে পড়ি, আর ট্রেনে উঠে ওকে বলি, তোর যদি সাহস থাকে তাহলে আমাদের পিছু পিছু আয়, আমি বাড়িতে নেমেই থানায় যাব আমার বাবা মাকে নিয়ে। ও তখন কিছুটা ভয় পেয়ে যায় আর ট্রেনে উঠে না। আমি আর ইসরাত ট্রেনে বসে থাকি। আমি তখন ইসরাতকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমরা দুজনে কোন বিপদে পা দিয়েছিলাম, এখনো জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আর যাই হোক, আমি চাই না সেখানে ফিরে যেতে। ইসরাত তখন কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মাকে আমাদেরকে মেনে নিবে? আমি তখন বললাম, যেভাবেই হোক পায়ে ধরে হলেও মানতে হবে। এরপর সারা রাস্তা ট্রেনে বসেছিলাম, কই ওদের কোনো লোকই তো দেখলাম না। আসলে শুধু শুধু মিথ্যা কথা বলেছে যাতে ভয় পেয়ে আমরা ওদের সাথে চলে যাই। বেঁচে গেছি, যদি ওদের সাথে চলে যেতাম তাহলে হয়তো আর কখনোই বাড়ি ফেরা হতো না। বাড়িতে চলে আসলাম, হাতে বড় ব্যাগ, আমাদের দুজনের সাইড ব্যাগ আর ফোনটা তো ওই শয়তানের কাছে। আমি আর ইসরাত আমাদের বাসায় যাই। আমার মা আমাকে দেখে বলল, কি রে নিমু, তুই কোথায় গিয়েছিলি? ইসরাতের বাসায় ফোন করেছিলাম। ইসরাতের মা বলল, তোরা দুজন নাকি সেখানে যাসনি। আমি তখন খুব ভয় পেয়ে যাই। ইসরাত আমার হাতে চিমটি কেটে বলল, আন্টি, আসলে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ওর নাম মায়া, ওর মা বাবা একটা কাজে গ্রামে গিয়েছে, ও বাড়িতে একাই ছিল, তাই আমরা দুজন ওর বাড়িতে গিয়ে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করেছি। আসলে আপনাদেরকে ফোন দিতে চেয়েছিলাম,
কিন্তু রাস্তায় একটা ঘটনা ঘটেছে। কি বলছো এইসব? কি ঘটনা ঘটেছে? আসলে নিমুর সাইড ব্যাগেই আমার ফোন আর ওর ফোন ছিল, কিন্তু একটা ছিনতাইকারী এসে ব্যাগটা টান দিয়ে নিয়ে যায়। আমরা অনেক দূর পর্যন্ত দৌড়েছি, কিন্তু সে তো বাইকে ছিল, তাই ধরতে পারিনি। আর আপনার নাম্বারটা তো নিমুর মুখস্থ ছিল না, তাই হচ্ছে ও আর ফোন করে জানাতে পারেনি। আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তোদের প্রজেক্ট কমপ্লিট হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়েছে, ওইটা মায়ের বাসায় রেখে এসেছি। এরপর আমি বললাম ঠিক আছে মা, আমি এবার ইসরাতের সাথে ইসরাতের বাসায় যাই, ওর মাকে বোঝাতে হবে, নয়তো ওর মা ওকে ভুল বুঝবে। তখন আমার মা বলল ঠিক আছে চল, আমিও তোদের সাথে যাই। এরপর আমি আমার মা মিলে যেভাবে আমার মাকে বুঝিয়েছিলাম ঠিক ওইভাবে ওর মাকেও বুঝিয়ে দিই। ওর মাও তখন সবটা শুনে আর ইসরাতকে কিছু বলে না। আমরা সেই দিন বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম। আমরা আমাদের একটা ভুলের জন্য কত বড় বিপদে পড়তে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছি। এরপর ইসরাত আর আমি যেভাবে স্কুল কন্টিনিউ করতাম ঠিক সেভাবেই করছিলাম। তো 3 দিন পর দেখলাম সেই ছেলেটা বাপ্পি আমাদের আবার ফলো করছে। এবার ওর সাথে আরো 2টা বন্ধু আছে, ওই ছেলে দুটো যাকে আমরা দেখেছিলাম গাড়িতে। আমি আর ইসরাত তখন চিৎকার করে বলল, তোদের নামে জিডি করে এসেছি, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করলে বা আমাদের ফলো করলে সোজা থানায় তোদেরকে নিয়ে যাবে। আর একজন মেয়েকে কিডন্যাপ করার শাস্তি কয় বছর হতে পারে সেটা তো হয়তো জানি। এরপর বাপ্পি চলে যায়। তারপরে কখনো ওকে আর দেখিনি আমাদের পিছু করতে। তো যাই হোক, এর মধ্যে আমরা এসএসসি পরীক্ষা দেই। আমরা চাচ্ছিলাম আমাদের খুব জলদি বিয়ে হয়ে যাক, কেননা আমাদের ভেতরে একটা ভয় কাজ করছিল, কেননা সেই ছেলেটা খুবই খারাপ, যে কোনো সময় আমাদের দুজনের একজনের ক্ষতি করতে পারে। তো যাই হোক, ইসরাত একদিন আমাকে ফোন করে জানাল ওর বাবার বন্ধুর ছেলের জন্য নাকি ওর বিয়ের প্রস্তাব এসেছে। ওর বাবা মা সবাই রাজি, ছেলে খুব ভালো। আমি ওকে বললাম আর দেরি করিস না, বিয়ে করে ফেল, আর এই ঘটনাটা ভুলে যা। আমিও ভুলে যেতে চাই। এরপর দেখতে দেখতে ওর বিয়ে হয়ে যায়। আমার মাও আমাকে নিয়ে খুব চিন্তা করতো, কেননা আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তাই আমাকে নিয়েও খুব চিন্তা। তো আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে খুব ভালো, ছেলের পরিবারও খুব ভালো। তো আমার মা আমাকে বলল যে তারা আজ বিকেলে দেখতে আসবে আমাকে। আমিও খুব খুশি, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে আমি এই ঘটনাটা ভুলতে পারবো। আমি আসলে একটা ট্রমার মধ্যে ছিলাম, এখান থেকে বের হতে পারছিলাম না, বারবার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। বিকেলবেলা ছেলের মা বাবা নিয়ে আসলো আমার বাসায়। আমি তখন মাথায় ঘোমটা দিয়ে তাদের সামনে যাই। ছেলে তখন বলল, কেমন আছো? কণ্ঠটা খুব চেনা লাগলো। ছেলের দিকে তাকালাম, তাকিয়ে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এমন অবস্থা। সেই ছেলেটা আর কেউ না, বাপ্পি, এবং একটা শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ভয়ে এক চিৎকার দিয়ে ঘরের ভেতর দৌড়ে চলে গেলাম। আমার মা তখন বলল, কি হলো? আমার মাও তখন পেছন পেছন আমার কাছে যায়। আমি আসলে এতটাই ভয় পেয়েছিলাম যে খুব ভীতু হয়ে কাঁদছিলাম। আমার মা আমার কাছে গিয়ে আমাকে ধরতেই আমি চমকে উঠলাম। কি হয়েছে নিমু? এভাবে ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? আমাকে সব খুলে বল। এরপর এক এক করে আমি আমার মাকে সবকিছু খুলে বললাম। আমার মা সবটা শুনে আমার উপর যতটা না রাগ হয়েছে তার চাইতেও দ্বিগুণ রাগ হয়েছে সেই ছেলের পরিবারের উপর। আমার মা দৌড়ে গেলেন সেই ছেলের পরিবারের কাছে, আর সেই ছেলের পরিবারকে বললেন এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যায়। এরকম নোংরা লাফাঙ্গা ফালতু ছেলের কাছে আমার মেয়ে কখনোই বিয়ে দিব না। আর আপনার ছেলে আমার মেয়ের সাথে যা করেছে, ওকে যে থানায় দেয়নি, এখনো ওর কপাল ভালো। ওর নামে গিয়ে এখনই আমি একটা জিডি করব। এরপর ছেলে আর ছেলের পরিবার চলে যায়। মা আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে, এত কিছু তুই আমার কাছে গোপন করেছিস? আমার বিশ্বাস হচ্ছে না। তুই আমার মেয়ে হয়ে এত কিছু কি করে গোপন করলি নিজের মায়ের সাথে? সেই দিন কি করে এত সুন্দর করে মিথ্যে কথা বললি? তোকে আমি এতটা বিশ্বাস করেছিলাম যে তোর মিথ্যা কথাগুলো বিশ্বাস করে ফেলেছিলাম। আমি আমার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদি আর বলি, মা আমি এখান থেকে বের হতে চাই। এই ঘটনাটা আমার মাথায় ঢুকে গেছে। আমি খাবার খেতে পারি না, ঘুমাতে পারি না, সারাক্ষণ সেই চিন্তা মাথায় ঘুরে। আজ দেখো সেই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করার জন্য কোথায় চলে এসেছে। আমি আমার মাকে জড়িয়ে ধরে বললাম, মা যত তাড়াতাড়ি পারো আমার বিয়ে দিয়ে দাও কারোর সাথে, আমি এখানে আর থাকতে পারবো না, সারাক্ষণ সেই চিন্তা আমাকে খেয়ে ফেলছে। আমার মা তখন বলল, চিন্তা করিস না, ওই ছেলের নামে একটা মামলা করব। তো যাই হোক, আমি একা একা একদমই বাড়ি থেকে বের হতাম না। যেহেতু ইসরাতের বিয়ে হয়ে গেছে তাই আমি একদম একা হয়ে গিয়েছিলাম। ওর বাসায় যাওয়া হতো না, কথা হতো না। ওইদিকে ওর সংসার নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিল, কথা বলারও সময় পেত না। কেমন যেন ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আমি ফোন করলেও রিং বাজলে ধরতো না। দেখা যেত যে আমি খুব একা হয়ে যাচ্ছিলাম। আমার মাকে যে মনের কথা বলবো, আমার মাও বারবার সেই কথা নিয়ে খোঁচা দেয় আর বলে আমি কত মিথ্যে কথা বলেছি আমার মাকে। আমি খুব ভেঙে পড়ি। তো একদিন বিকেল বেলা আমি আমাদের বাড়ির ছাদে যাই এবং কিছুক্ষণ খোলা বাতাসে দাঁড়িয়ে থাকি। হঠাৎই আমার চোখ পড়লো
পাশের বাড়ির ছাদে। দেখলাম সেখানে বাপ্পি দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। ওকে দেখে আমি ভয়ে আবারও কাঁপতে থাকি। মানে আমি যত ওকে দেখছি তত বেশি ভয় পাচ্ছি। কেন যে এত ভয় পাচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জীবনে যেন কাল নেমে আসছে। অনেক ভাবলাম, এভাবে ভয় নিয়ে বাঁচা যায় না। আমার মা মুখেই বলেছে যে থানায় জিডি করবে, তাদের কাছে মান সম্মানটাই বড়, তারা কখনোই এটা করবে না। তারা ভাবে যে এসব করলে তাদের নিজেদেরই মান সম্মান যাবে, বিশেষ করে আমার কখনো বিয়ে হবে না। ওইদিকে সেই ছেলেটা বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। একদিন ইসরাত আমাকে ফোন করে, ওর ফোন পেয়ে আমি যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। ওর ফোন ধরে বললাম, বান্ধবী তুই আমাকে ভুলে গেছিস? আমি খুব একা হয়ে গেছি, জানিস কত কিছু হয়ে গেছে, আমি ওই ট্রমা থেকে বের হতে পারছি না। ইসরাত তখন বলল, তোকে একটা সুখবর দেওয়ার জন্য ফোন করেছি, আমি আসলে প্রেগনেন্ট, আমার জন্য দোয়া করিস যাতে আমার সুস্থ একটা বাচ্চা হয়। আমি তখন বললাম, জানিস আমার সাথে কি হচ্ছে, সে ছেলেটা তো আমার বাসায় চলে এসেছে। ইসরাত সব শুনে অবাক, এগুলো কি বলছিস নিমু, এটা কি করে সম্ভব? আমি বললাম, সত্যি বলছি, ও সব দিকে আমাকে নজর রাখছে। আমি একটু ছাদে যেতে পারি না, একটু বাতাস খেতে পারি না, ও ছাদে গিয়ে বসে থাকে। ওকে দেখলেই ভেতর থেকে ভয় আসে। ইসরাত তখন বলল, ভুলেও তুই একা একা কোথাও যাবি না, আর তুই যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে ফেল অন্য কাউ, তাহলে দেখবি এই ছেলে তোর পিছু ছেড়ে দিবে। এই বলে ইসরাত ফোন কেটে দিল। ওর শাশুড়ি ওকে ডাকছে। ফোন কাটার আগে ওকে আমি একটা কথা বলেছিলাম যে আবার কবে কল করবি তুই, তুই ফোন করলে আমার একটু ভালো লাগে। ও বলল যে ঠিক আছে, তোকে আমি ফ্রি হয়ে কল করব। কিন্তু ও যে ফোন রাখলো আর ফোন করেনি। কেটে গেল 1 মাস, আর এই 1 মাসে সেই ছেলেটা যে আমাকে কিভাবে জ্বালাচ্ছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কখন আমার গেটের ফাঁকে চিঠি লিখে যায়, সেখানে হুমকি ধামকি অনেক কিছু লিখেছে। আমাকে যদি বিয়ে না করো তাহলে তোমার জীবনটা তছনছ করে দিব, কাউকে মুখ দেখাতে পারবে না। একদিন খবর এলো আমার খালামণি খুব অসুস্থ। তিনি আসলে সন্তান সম্ভবা ছিলেন। আমাদের বাড়ি থেকে সামনেই তার বাসা। আমার মাকে কল করে বলল তার ব্যথা উঠেছে। আমার মা তখন বলল, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দে, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তখন বললাম, মা তুমি কি করে যেতে পারো, তুমি তো জানো আমার সিচুয়েশন। মা তখন বলল, গেট লাগিয়ে রাখ, কিছু হবে না। মা যাওয়ার পর আমি দরজা আটকে দিলাম। খালামণির জন্য খুব টেনশন হচ্ছে, আবার সেই ভয়টাও পাচ্ছি। কিছুক্ষণ পর কেউ দরজা নক করছে। আমি গিয়ে বললাম, কে কে? কিন্তু কেউই কথা বলছে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে আপনি, কথা বলছেন না কেন? কিছুক্ষণ পর একটা মহিলার কণ্ঠ ভেসে এলো, মা আমি, দরজাটা খোলো। এই মহিলার কণ্ঠটা কেমন যেন, মানে একটু ন্যাকা ন্যাকা। যাই হোক, এই মহিলার কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি না সে কে। আমি তবুও দরজা না খুলে আবার জিজ্ঞেস করলাম, আপনি কে, আপনার নাম কি? মানে সে এমন ভাবে পরিচয় দিল সে একজন ভিক্ষুক, কিছু খেতে পারছে না, খুব করুণ ভাবে বলল, যা শুনে আমার খুব কষ্ট হলো। তবু আমি দরজা খুললাম না। তো তিনি দরজা নক করেই যাচ্ছে আর খুব বলছে যে 2 দিন যাবত খায় না। আমার খুব মায়া হলো, আমি ভেতরে গেলাম এবং 50 টাকার একটা নোট বের করে, তো আমার কথা হচ্ছে হালকা একটু দরজা খুলে সেই মহিলাটাকে টাকা দিয়ে বিদায় করে দিই। তো যাই হোক, আমার কপাল খারাপ, আমি হালকা একটু দরজা খুলে দেখলাম সেখানে কোনো মহিলা নেই, বরং মহিলার সেই আওয়াজটা দিচ্ছিল ওই বাপ্পি দাঁড়িয়ে আছে। হালকা দরজা খোলাতে সে ধাক্কা দেওয়া শুরু করলো। আমিও ওই দিক দিয়ে দরজা জোরে জোরে ধাক্কাচ্ছি, কোনোভাবে ছিটকিনি লাগাতে পারছি না। বাপ্পির সাথে আমি কোনোভাবেই পারছি না, ওর শক্তি অনেক বেশি। ও এক পর্যায়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে আমার রুমের দিকে দৌড় দিলাম। ও পেছন পেছন আমার রুমের দিকে দৌড় দিল। আমি আমার রুমে ঢুকে যেই না দরজা আটকাবো, ঠিক অমনি ও এসে দরজায় এমন জোরে ধাক্কা দিল যে আমি একদম পেছনে ছিটকে যাই। ও তখন আমার রুমের ভেতরে ঢুকে যায় আর আমার সামনে চলে আসে, খুব কাছে। আমি তখন ভয়ে কাঁপতে থাকি আর আমি বলি, আমার মা নেই, দয়া করে বাসা থেকে বের হয়ে যাও, প্লিজ আমাকে মাফ করে দাও, রেহাই দাও আমাকে। ও তখন আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আর বলল, তোমার সাথে আমি কোনো খারাপ কিছু করতে আসিনি, ভয় পেও না, আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। এমনকি সেই দিন তোমাকে দেখতে আসার সময়ও আমি তোমার কাছে মাফ চাইতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছো, ভয় পেয়ে দৌড়ে চলে গেছো। ছাদে যখন তোমাকে দেখলাম তখনও তোমার কাছে মাফ চাইতেই গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দেখে দৌড়ে নিচে নেমে গেলে। তুমি কোনোভাবেই আমার কথা শুনছিলে না, তাই আমি তোমাকে হুমকি ধামকি দিয়েছিলাম। আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছু চাই না, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার মা যদি তোমাকে আমার ঘরে দেখে অনেক বড় একটা কাহিনী হয়ে যাবে, আমি চাই না আমার মান সম্মান শেষ হোক। ও তখন বলল, আমি চাই তোমার মান সম্মান শেষ হোক, যাতে তোমার আমার বিয়ে হয়ে যায়। এগুলো কি বলছো তুমি, আমি তোমাকে বিয়ে করব না, তোমার মতো ছেলেকে তো কখনোই না। আমাকে মাফ করে দাও নিমু, আমি জানি আমি তোমার আর ইসরাতের সাথে খুব খারাপ করেছি, বিশ্বাস করো আমি এরকম ছেলে না। বন্ধুদের সাথে যখন প্রথমবার জুয়া খেলেছি তখন থেকে জুয়ার নেশায় আমি এমন ভাবে পড়ে গিয়েছিলাম যে আমি খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম।
প্রত্যেকটা মুহূর্তে আমার টাকা দরকার ছিল। তোমাদের আগের একটা মেয়েকে আমি পাচার করে দিয়েছিলাম, তার বিনিময়ে 20,000 টাকা পেয়েছিলাম। ওই টাকা দিয়ে জুয়া খেলেছি, হেরে গিয়েছি। এরপর যখন তোমাদের দুজনকে একসাথে দেখেছিলাম তখনই ভেবেছিলাম তোমাদের দুজনকে একসাথে বিক্রি করব, তাহলে অনেক টাকা পাবো। কিন্তু তোমরা সেখান থেকে পালিয়ে গিয়েছিলে। আমার থেকে জুয়ার অনেক মানুষ টাকা পেত, আমার থেকে অনেক মানুষ টাকা পেত। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি অনেকবার নিজেকে শেষ করে দেওয়ারও চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু পারিনি। বারবার তোমার মুখটাই ভেসে উঠেছে। আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি নিমু, আমাকে তুমি একটা বার সুযোগ দাও। আমি তখন বললাম, তোমার প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই, তুমি সব বিশ্বাস ভেঙে দিয়েছো। সবাই ভালো আছে দেখো, ইসরাত তোর সংসার, স্বামী, বাচ্চা সবাইকে নিয়ে ভালো আছে। আমি এই ট্রমা থেকে বের হতে পারছি না। সারাক্ষণ শুধু ভয়। এবার বাপ্পি আমাকে বলল, কিসের ভয়? আমি তো তোমার কাছে মাফ চাচ্ছি, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখো, একটা বার আমার হাত ধরে দেখো, আমি তোমাকে কোনো কষ্ট দিব না। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, বিশ্বাস করো, তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। অনেক চেষ্টা করছি, তোমার প্রতি আমার কোনো বিশ্বাস আসে না। আর আমি তোমাকে ভয় করি, যাকে ভয় করি তাকে কখনো ভালোবাসা যায় না। আমার সারাক্ষণ মনে হয় তুমি আমার ক্ষতি করবে। যাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করি তার সাথে কি করে সংসার করব, কি করে তাকে ভালোবাসবো। এর চাইতে ভালো হয় তুমি এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে এসো না। নিমু, তুমি এটা বলতে পারলে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখো, সেটা তোমার ব্যাপার, কিন্তু এরকম ছেলে আমি কখনোই পছন্দ করি না। তুমি যদি মন থেকে আমাকে ভালোবেসে থাকো, দয়া করে আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আর কখনো আমার সামনে এসো না। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতেও পারবো না। যার প্রতি একবার ঘৃণা জন্মে যায় তাকে আর কখনো ভালোবাসা যায় না। এই কথা শুনে বাপির চোখ থেকে পানি গড়িয়ে নিচে পড়লো। ঠিক আছে নিমু, তোমার আর ভয় পেতে হবে না। আমি আজকেই তোমার জীবন থেকে অনেক দূরে সরে যাব, আর কখনো তোমার জীবনে আসবো না। ভেবেছিলাম এই সবকিছু থেকে বেরিয়ে আসবো, তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে সংসার করব, ছোট্ট একটা সংসার হবে, বাচ্চা হবে। কিন্তু যেখানে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভয় পাও, ঘৃণা করো, সেখানে তো আমার এইসব চাওয়াটাই তো বৃথা। ঠিক আছে নিমু, দোয়া করি তুমি যেন ভালো থাকো, সুখী থাকো। কিন্তু হ্যাঁ, আমাকে আর ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কসম করে বলছি। এরপর ওর চোখের পানি মুছে ও বাড়ি থেকে বের হয়ে যায়। ও বাড়ি থেকে বের হতেই আমি সাথে সাথে দরজা আটকে দেই। ও তখন পেছন ফিরে দেখে দরজাটা আটকে দিয়েছে। আমি তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। কি একটা মুসিবত, এরকম ফালতু ছেলে, সে নাকি কাউকে ভালোবাসতে পারে। মনে মনে খুব কষ্ট লাগছে সেই মেয়েটার জন্য, যাকে আমাদের আগে বিক্রি করে দিয়েছে 20,000 টাকার বিনিময়। না জানি মেয়েটা এখন কোথায় আছে, কিভাবে আছে, পরিবার থেকে অনেক দূরে। বেঁচে আছে তো? যাই হোক, এরই মধ্যে মা চলে আসে। আমি আর মাকে বলিনি যে বাপ্পি এসেছিল, সে বিষয়টা গোপন রাখি। এরপরে আমি একবার বাড়ি থেকে বের হয়েছিলাম, কখনো ওকে আর দেখিনি আমার পিছু পিছু আসতে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ও তাহলে সত্যি সত্যি চলে গেছে, আমি বেঁচে গেছি। আমি এখন স্বাধীন, আমাকে কেউ জ্বালাবে না, না দেখাবে ভয়। আমি এখন স্বাধীন। হঠাৎ করে আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ টের পাই। পেছনে তাকাতে সাদা রুমাল চেপে দিল আমার মুখে। আর কিছু মনে নেই আমার। ঝাপসা চোখে দেখেছিলাম বাপ্পিকে। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি এমন একটা বন্ধ ঘরে আটকা পড়ে আছি, যেখানে চারিদিকে আছে কার্টুন বক্স, আমার হাত মুখ বাঁধা। আমি তখন কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। শরীরটা খুব ক্লান্ত লাগছে, জানি না আমার সাথে কি হয়েছে। কিছুক্ষণ পর সামনের দরজা খুলে সামনে আসলো বাপ। এক পা দুপা করে আমার সামনে এসে বসে পড়লো এবং কপালের চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোকে অনেক সুন্দর করে বুঝিয়েছিলাম, কিন্তু তুই বুঝলি না, তাই তো আমি কি করতে পারি সেটা তোকে দেখাতে হলো। আমি তখন অনেক কথা বলার চেষ্টা করছি, তাই আমার কথাগুলো শোনার জন্য ও আমার মুখের বাঁধন খুলে দিল। আমি তখন আমার থুথু নিক্ষেপ করলাম ওর চেহারাতে। ও তখন খুব রেগে গেল এবং জোরে একটা থাপ্পড় মারে আমার গালে। এত জোরেই থাপ্পড় মেরেছিল যে আমার যেন পুরো চোখ মুখ সবকিছু অন্ধকার হয়ে গেছে। আমি কানেও কিছু শুনতে পাচ্ছিলাম না। ও আমাকে বলতে শুরু করলো, তুই কি ভেবেছিস নিমু, তোকে ভালোবাসি বলেছি বলে তুই আমার সাথে যা তা ব্যবহার করবি, আমাকে বাড়ি থেকে বের করে দিবি? কি ভেবেছিস সব সময় তোকে নজর রেখেছি, কখন একা পাবো? আমার ঠোঁটের কিনারে তখন রক্ত জমে গেছে, এত জোরেই থাপ্পড় মেরেছে যে। আমি তখন কাঁদতে কাঁদতে কোনো রকমে বললাম, পানি খাবো, একটু পানি খাবো। এরপর ও প্যান্টের পকেট থেকে পানির বোতল বের করে বলে, এই নে পানি খা। এই বলে বোতলের পানিটা অন্যদিকে ফেলতে লাগলো। আমি একটু পানি খাওয়ার জন্য পাগলের মতো করতে লাগলাম। ও যেখানে পানি ফেলছিল বারবার সেখানে মুখ নিচ্ছিলাম, তখন ও আবার পানিটা অন্যদিকে ফেলছিল, মানে এক ফোঁটা পানিও আমাকে খেতে দেয়নি। এমন করতে করতে সবগুলো পানি নিচেই পড়ে গেল। ও তখন পাগলের মতো হাসতে লাগলো আর বলতে লাগলো, আজ তোর এই পরিণতি কার জন্য জানিস? তোর বেস্ট ফ্রেন্ড ইসরাতের জন্য। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। ও এসব কি বলছে? তোর বেস্ট ফ্রেন্ড কখনোই চায়নি যে একসাথে সংসার করব আমরা, তাই ইসরাত আমাকে সবসময় বলতো যে তুমি ওকে কেন পছন্দ করো, তুমি আমাকে পছন্দ করতে পারো না? কিন্তু আমার টার্গেট তো ছিল দুজনকেই ফাঁসাবো। ইসরাত সবসময় আমাকে বলতো,
নিমু ভালো না, ওর অনেক ছেলেদের সাথে রিলেশন আছে, তুমি আমার সাথে রিলেশনে থাকো, ওকে বাদ দিয়ে দাও। আমি ওর এইসব কথা শুনে গায়ে মাখতাম না, কারণ তুই খারাপ হলেই কি আর ভালো হলেই কি, আমার তো দরকার টাকা। এক পর্যায়ে ইসরাত যখন দেখলো যে কোনোভাবেই সে আমাকে তোর থেকে ঘুরাতে পারছে না, তখন ও রাজি হয়ে গেল একসাথে সংসার করার জন্য। এরপর তোদেরকে বিক্রি করতে নিয়ে গেলাম, তোরা চলে আসলি। তারপর আমি ইসরাতকে আবার নক করেছিলাম, ওকে আমি হুমকি দিয়েছিলাম যেভাবেই হোক ওকে আমি তুলে নিয়ে আসবো, আর তোকেও। তখন ইসরাত আমাকে বলেছিল, তুমি আমাদেরকে কয় টাকায় বা বিক্রি করতে পারো, এর চাইতে ভালো হয় তুমি আমার বিষয়টা গোপন রাখো, এর বিনিময়ে আমি তোমাকে 10,000 টাকা দিব। আপাতত আমার কাছে আর কোনো টাকা নেই, সামনেই আমার বিয়ে, তাই আমি চাই না আমার বর এইসব কিছু জানুক। আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, তুমি এরপর যা ভালো মনে হয় তাই করো। আর নিমু তো পড়েই আছে, ওর তো বিয়ে হয়নি, তাই তুমি ওকে নিয়ে ভাবো আর আমাকে ভুলে যাও। এরপর তার ফ্রেন্ড আমাকে 10,000 টাকা বিকাশ করে দিয়েছিল। আমিও ঠিক করেছিলাম যেহেতু টাকা পেয়ে গিয়েছি তাই ওকে আর জ্বালাবো না, ও থাকুক ওর মতো। কিন্তু তোকে কি করে ছাড়ি, তাই ভাবলাম যে তোকে চড়া দামে বিক্রি করব। এই বলে পাগলের মতো হাসতে লাগলো বাপ্পি। ওর মুখে এই সমস্ত কথা শুনে আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ইসরাত এটা আমার সাথে করতে পারলো? ও না আমার বোন ছিল, আমার বোন হয়ে ও আমার সাথে এরকম শত্রুতা করতে পারলো? আমি কাঁদলাম, কিছুই বললাম না। বাপ্পি চলে গেল। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমাকে খাবার দিয়ে গেল এবং হাত খুলে দিল। সেই ঘরে ছোট্ট একটা জানালা ছিল, সেই জানালা দিয়ে আকাশের চাঁদ দেখা যায়। আমি তখন আকাশের দিকেই তাকিয়ে আছি, চোখ দিয়ে পানি পড়ছে। বেশ কিছুক্ষণ পর বাপ্পি এলো। খাবারগুলো যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়া আছে। ও দেখলো আমি কাঁদছি, আকাশের দিকে তাকিয়ে। ও বুঝতে পারলো আমি খুব কষ্ট পেয়েছি। ও তখন আমার কাছে আসলো এবং এবং হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিতে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি ওর হাত ধরে ফেলি আর বলি, ইসরাত এটা আমার সাথে না করলেও পারতো, তাই না? ও তো আমার বেস্ট ফ্রেন্ড কম বোন ছিল বেশি, একদম ছোট থেকে আমাদের ফ্রেন্ডশিপ। ও এটা আমার সাথে কেন করলো আমি এখন বুঝতে পারছি। ও কেন বিয়ের পর আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এই বলে আমি কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে হুঁশ নেই, বাপ্পির বুকে মাথা রেখেই কাঁদছি। বাপ্পি তখন আমার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, কেঁদে আর কি হবে, যা হওয়ার তাই হয়েছে। এরপর আমি কান্না বন্ধ করে ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ও তো খুব সুখেই আছে, তাহলে আমি কি সুখে থাকতে পারি না? আমার কি সুখে থাকার কোনো অধিকার নেই? বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা হবে, আমারও তো স্বপ্ন ছিল, তাহলে কেন আমি আজকে এই জায়গায়? এরপর আমি বাপ্পির পা জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যেতে চাই, আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই। ও তখন আমার দিকে কান্না ভরা দৃষ্টিতে তাকালো। আমি আসলে বাপ্পিকে চিনতে পারছি না। ও আমাকে দেখে কাঁদে, আবার হাসে, আবার কি সব কথা বলে। ও কি আমাকে ভালোবাসে নাকি সত্যি টাকার জন্য এরকম করছে? ও তখন এক পর্যায়ে কেঁদে ফেললো আর বলল, আমার টাকার খুব প্রয়োজন, নয়তো আমি তোমাকে বিক্রি করতাম না। আমি তখন হাসলাম আর বললাম, ছেলে মানুষরা এরকমই হয়, তোমার জন্য আমি সব ছেলে জাতকে চিনতে পেরেছি। সব ছেলে জাতিরাই খারাপ হয়, তারা শুধু টাকা ভালোবাসে, কখনো কোনো মেয়েকে মন থেকে ভালোবাসতে পারে না। ও তখন কথা ঘুরাতে বলল, খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে তোমাকে বিক্রি করে দিব একটা ধনী লোকের কাছে, সেখানে তুমি রানীর মতো থাকতে পারবে। আমি তখন হেসে বললাম, আমি রানী হয়ে থাকতে চাই না, আমি এমন একটা মানুষকে ভালোবাসতে চাই যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আমার গায়ে কখনো হাত তুলবে না, আমাকে সারা জীবন ভালোবাসবে। এই বলে চোখের পানি ফেললাম। বাপ্পি তখন তার চোখের পানি লুকাতে উঠে চলে গেল। সেই রাতে একটু ঘুমালাম না। সকালবেলা একজন লোক আসলো, সেই সাথে বাপ্পিও এসেছে। লোকটা আমাকে দেখে বলল, ভালোই তো। এরপর বাপ্পি আমাকে হাত ধরে উঠিয়ে নিল এবং সেই লোকটার কাছে নিয়ে যাবে আজ সন্ধ্যায়। একটা মেয়েকে ঘরে পাঠালো। সেই মেয়েটা আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছে, এমন একটা ড্রেস নিয়ে এসেছে যে এরকম ড্রেস আমি আমার লাইফেও পরিনি। খুব নোংরা একটা ড্রেস, মানে খুব নোংরা মেয়েরা যে ড্রেসগুলো পরে সেই ড্রেস। আমি কোনোভাবেই সেই ড্রেসটা পরতে চাইলাম না, যার কারণে সেই মেয়েটা আমার গালে একটা চড় মারে, সেই সাথে অনেকগুলো ধমক দেয়। আমি এক পর্যায়ে সেই ড্রেসটা পরতে বাধ্য হই, কেননা মার খেতে খেতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাপ্পি তখন আমাকে নিয়ে যেতে আসে। ও যখন আমাকে এইভাবে এই ড্রেসে এত সাজুগুজু অবস্থায় দেখে, ও যেন আমার দিকে একভাবেই তাকিয়ে আছে, চোখ সরাতেই পারছে না। এরপর ও আমাকে নিয়ে সেই লোকটার কাছে যায়। আসলে সেখানে একটা বড় রেস্টুরেন্ট ছিল, সেখানে নিয়ে গিয়েছে। লোকটা ছিল খুবই ধনী, বয়স একটু বেশি। লোকটার কাছে গিয়ে আমি বসলাম। লোকটা আমাকে দেখে তার চশমা খুলে বারবার দেখতে লাগলো। তো যাই হোক, লোকটা এবার আমার সাথে কথা বলতে শুরু করলো। তোমার নাম কি? আমি কিছুই বললাম না, কপাল কুঁচকে অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা এবার আবারও জিজ্ঞেস করলো, তোমার নাম কি? কথা বলতে পারো না নাকি? এইবার বাপ্পি বলল, ওর নাম নিমু। লোকটা খুব ক্ষেপে গেল আর বলল,
তুমি কেন বলছো? ও কেন বলছে না? ও কি তাহলে কথা বলতে পারে না? এবার আমি চিৎকার করে বলতে লাগলাম, আমি কি বলবো, কি বলা উচিত আমার? আমাকে এখানে জোর জবরদস্তি আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে বলা চলে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কি সব ড্রেস পরিয়ে দিয়েছে। এই ছেলেটা আমাকে এনেছে আপনার কাছে বিক্রি করার জন্য, আমার জীবনটা তছনছ করার জন্য। লোকটা এবার উঠে দাঁড়ালো এবং বাপ্পিকে সাইডে নিয়ে কি যেন বলতে শুরু করলো। আমি তাকিয়ে দেখলাম বাপ্পির উপর খুব ঝাড়াঝাড়ি করছে। বাপ্পি তখন মাথা নিচু করে আছে। কিছুক্ষণ পর সে লোকটা আমার কাছে আসলো আর বলল, তুমি কি আমার সাথে নিজ ইচ্ছায় যেতে চাও? আমি বললাম, না, আমি বাসায় যেতে চাই। এই জাহান্নাম থেকে আমি মুক্তি পেতে চাই। আমাকে আপনি মুক্তি দিবেন? তাহলে আমি আপনার জন্য দোয়া করব। সেই লোকটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি খুব সুন্দর, তাই আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। তুমি আমার সাথে যাচ্ছ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। বাপ্পির চোখে তখন পানি টলমল করছে। আমি তখন বাপ্পির দিকে তাকিয়ে হাসলাম আর বললাম, আমাকে বিক্রির টাকা পেয়েছেন? এবার আপনার কলিজা শান্ত হয়েছে? বাপ্পি তখন আমার দিকে তাকাতে পারলো না, চোখ সরিয়ে চোখের পানি মুছলো। ওর এইসব কর্মকাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে। ও কাঁদছে কেন? ওর তো খুশি থাকার কথা, ও টাকা পেয়েছে। লোকটি তখন আমার সামনে ওকে 2 লাখ টাকা দিল। আমি হাসলাম, আমার মূল্য 2 লাখ টাকা? লোকটি তখন আরো 3 লাখ টাকা বের করে বাপ্পিকে দিল। আমি আবারও হাসলাম, আমার মূল্য মাত্র 5 লাখ টাকা? লোকটি এবার আরো 5 লাখ টাকা বের করে বাপ্পির হাতে দিল। আমি তখন বাপ্পির দিকে তাকালাম আর বললাম, তুই ইসরাতকে বলে দিস, ওই যে তোকে মাত্র 10,000 টাকা দিয়েছে, তার থেকেও অনেক গুণ টাকা তুই আমাকে বিক্রি করে পেয়েছিস। এই বলে আমি চোখের পানি ছেড়ে দিলাম। সেই ধনী ব্যক্তি আমাকে বললো, এবার যাওয়া যায়। তার গাড়িতে উঠে বসলাম। এরপর তার গাড়ি নিয়ে গেল আমাকে তার বাড়িতে। কি বড় বাড়ি, চাকর বাকরে ভরা। সেই লোকটা তখন আমাকে একটা রুম দিল। সেই রুমটা কত বড়, সেখানে কত কাপড় রাখা, সবগুলোই ছিল এইরকম ড্রেস। আমি তখন দরজা আটকে দিলাম এবং কাঁদতে শুরু করলাম। চুল টুল মেকআপ সবকিছুই মুছে ফেলে বেলকনিতে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলাম। সেই লোকটার বেডরুমের বেলকনিটা থেকে এই বেলকনিটা দেখা যেত। সেই লোকটাও তখন বেলকনিতে দাঁড়িয়ে আছে, আমাকে কাঁদতে দেখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেই লোকটা আমার রুমে আসে। দরজা নক করতে আমি দরজা খুলে দিই। সেই লোকটা তখন বলল, তোমাকে আমি কিনে নিয়েছি, তাই তুমি এখান থেকে যেতে পারবে না। তুমি এখন থেকে আমার, আমি তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারবো। লোকটা এইসব কথা বলতে বলতে আমি ঢলে পড়লাম। আমার মুখ থেকে তখন ফেনা বের হচ্ছে। লোকটা তখন খুব ভয় পেয়ে গেল, সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে গেল এবং সাথে সাথে বাপ্পিকেও ফোন করলো। বাপ্পি আমাকে দেখে তো একদম পাগলের মতো করতে লাগলো। কি হয়েছে ওর? লোকটা তখন বাপ্পিকে এক ধমক দিয়ে বলল, মেয়েটা নিশ্চয়ই টয়লেট ক্লিনার খেয়েছে, যার জন্য এই অবস্থা। এই মেয়ে যদি মারা যায় তাহলে তোকে মেরে ফেলবো। অনেক টাকা দিয়ে মেয়েটাকে কিনেছি। আমার তখন অবস্থা খুব খারাপ ছিল। আমার মুখে পাইপ ঢুকিয়ে ওয়াশ করা হলো। আমি অনেকটাই অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম। এরপর ডাক্তার বলল, আপনারা বাহিরেই থাকুন। ডাক্তারকে ওরা কি সব ভুগিযুগি বুঝিয়ে দিল। আমি ভেতরে ছিলাম। কিছুক্ষণ পর একটা নার্স আসে আমার কাছে। আমার তখন হালকা হালকা জ্ঞান ফিরেছে। নার্সকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম এবং নার্সকে সবকিছু খুলে বললাম। আমি তখন এটা বললাম যে সেই লোকটা আমার সাথে খারাপ কিছু করার ট্রাই করেছে, যার কারণে আমি নিজের আত্মরক্ষার চেষ্টায় আমি টয়লেট ক্লিনার খেয়েছি। মরে যাবো, এই জীবন থেকে আর বাঁচতে চাই না। নার্স সবকিছু শুনলেন। আমি বললাম, যেভাবে হোক আমাকে বাঁচান। নার্স তখন এই কথাগুলো গিয়ে ডাক্তারকে বলল। ডাক্তার আর সময় নষ্ট না করে সাথে সাথে পুলিশকে ফোন করে। পুলিশকে দেখে সেই লোক এবং বাপ্পি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সেই লোকটা তখন কেটে পড়তে চাইলো, কিন্তু পুলিশের কারণে আর যেতে পারলো না। পুলিশ ধরে ফেললো। এরপর পুলিশ আমার কাছে আসে। পুলিশকে আমি সবকিছু খুলে বললাম। সব শুনে পুলিশ সেই লোক এবং বাপ্পিকে ধরে ফেলে। আমি তখন বললাম, বাপ্পি হচ্ছে মেন কালপিট। যখন পুলিশ ওকে ধরে নিয়ে যাবে তখন বাপ্পি আমাকে একটা কথা বলল, সত্যি বলতে তোমার সাথে যা যা হয়েছে আমি সত্যি অনুতপ্ত। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি নিরুপায়, আমার টাকার খুব দরকার ছিল। আমি তখন বললাম, তোর মতো ফালতু ছেলের ভালোবাসা, তুই এখন তোর টাকাগুলো নিয়ে জেলে বসে গুনতে থাক। এরপর পুলিশ আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করে। আমি অবশ্য অনেকটাই দূরে চলে এসেছিলাম আমার বাবা মায়ের থেকে, তো পুলিশ আমাকে আমার বাসায় দিয়ে আসে। এমনকি পুলিশ আমার মা বাবাকে সবকিছু খুলে বলে। আমার মা বাবা শুনে খুব কান্নায় ভেঙে পড়ে, আমাকে জড়িয়ে ধরে। আমি বাসায় চলে এসেছিলাম, অনেকটাই অসুস্থ ছিলাম। একদিন ইসরাত আমাকে ফোন করে, কিরে নিমু কেমন আছিস? শুনেছি তুই নাকি অনেক কষ্টে বাড়ি ফিরেছি। আমি তখন বললাম, আসলে তুই ফোন করেছিলি এটা জানতে যে আমি মারা গেছি নাকি আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে সেটা জানার জন্য। ইসরাত কিছুটা ঘাবড়ে গেল। আমি এবার বলতে শুরু করলাম, দোয়া করি তোর মতো বেস্ট ফ্রেন্ড যেন কাউকে আল্লাহ না দেয়। আসলে তুই বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক। তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড কম বোন ভেবেছিলাম, কিন্তু তুই তোর সুখের কথাটাই ভাবলি, আমাকে
এইরকম একটা ফালতু ছেলের হাতে তুলে দিলি। মাত্র 10,000 টাকা ওর পিছু ছাড়িয়েছিলি তাই না? তুই ওকে তোর পিছু ছাড়িয়েছিলি ভালো কথা, আমার পিছনে কেন লেলিয়ে দিলি? একটাবার ভাবিস নি আমার জীবনটা কি হতে পারে? আমি কত কষ্ট করে এখানে এসেছি জানি? আমি এই জীবন রাখতে চাইনি, মরে যেতাম। ইসরাত এবার বলতে শুরু কর, আসলে নিমু তুই আমাকে ভুল বুঝছিস। আমি জানি না আমার ব্যাপার তোকে কে কি বলেছে, কিন্তু বিশ্বাস কর আমি কখনো তোকে নিয়ে এগুলো ভাবিনি। আমি তখন বললাম, বিশ্বাস তোকে? আর কখনো না। আজকের পর থেকে এই নাম্বারে ফোন করলে আর কখনো পাবি না। আর শোন, ভুলেও কখনো আমাকে ফোন করবি না, আমার সাথে কথা বলার ট্রাই করবি না। আমি ভাববো আমারই ভুল ছিল তোর সাথে ফ্রেন্ডশিপ করা। এরপর ফোন কেটে ওর নাম্বারটা ব্লক করে দিই। এরপর আর ওর সাথে কোনো যোগাযোগ করিনি, ও আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। এই ঘটনার 3 মাস পর আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলেটা অবশ্য আমার চাচার সম্পর্কের আত্মীয়, খুব ভদ্র ছেলে। তারা আমাকে দেখতে আসলো। এক পর্যায়ে আমাকে খুব পছন্দ করে এবং বিয়ের ডেট ফিক্সড হয়ে যায়। তারপর সে ছেলের সাথে আমার বিয়ে হয়। বর্তমানে বিয়ের 2 বছর কেটে গেছে, কিন্তু আজও আমি কিছু কিছু বেঈমানদের ভুলতে পারি না। বারবার ওদের চেহারা মনে পড়েই যায়। তা যাই হোক, আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার একটা ছেলে হয়েছে, ওর নাম রেখেছি রিহাত। আমি আমার স্বামী সন্তানকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দোয়া করে যেন এভাবেই ভালো থাকি। আর ওইদিকে ইসরাতের অবস্থা খুবই খারাপ। যতটুকু জানতে পেরেছিল ওর স্বামী নাকি ওকে তালাক দিয়ে দিবে, কেননা ওর স্বামীর অন্য একটা মেয়ের সাথে পরকীয়া চলছে। বর্তমানে ওর বাবার বাড়িতে আছে। এই স্টোরি থেকে এটাই শিক্ষা পাই যে কখনো কারো ক্ষতি করলে নিজে সুখী হওয়া যায় না। যাই হোক, ওর বিচারটা আল্লাহ করবে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ওকে নিয়ে আমার আর কিছুই বলার নেই। আমি ভালো আছি, এটাই অনেক। এবং এই স্টোরিটি এখানেই শেষ। তোমাদের কাছে এই স্টোরিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর হ্যাঁ, এই স্টোরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। সেই সাথে যারা যারা এই স্টোরিটা টিকটক অথবা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আইডিটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমার কাছে তোমরা এইরকম সুন্দর সুন্দর স্টোরি পাবে। সো সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো গল্পে। আল্লাহ হাফিজ।